বলা হয় যে ছেলেরা নিজেদের স্ত্রীর মধ্যে মায়ের ছায়া দেখতে চায়, এবার সেটা তুমি আমাদের নুসরাতদির মধ্যে কিভাবে খুঁজে পাও? যাদের থেকে খুব একটা বেশি আমার এক্সপেকটেশনই নেই বা ওরকম সম্পর্কই নেই, তার সাথে আড়ি বা ভাব যাই আসলে আমার মনে হয়। সম্পর্কে ইমোশন না থাকলে সম্পর্ক কিন্তু গড়ে ওঠা সম্ভব নয়। মাতে শুরু মাতে শেষ। যেখানে মা ছেলে আছে সেখানে ইমোশন হবেই, যেখানে সন্তান এবং বাবা মা রয়েছে সেখানে ইমোশন হবেই। তো আড়ি এবং ভাব কিন্তু আমাদের গোটা জীবন জুড়ে কিন্তু সেটা লেগে থাকে। মা তুমি কোথায়? जो कभी ना हो स्लिप, वही असली चैंपियंस की ग्रिप। सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT बार। सेल्फी चाहिए या ऑटोग्राफ? এই ইমোশনে কোনো থাকে না কমা কিংবা দাড়ি, আর যদি কেউ এই ইমোশনের মধ্যে একটু ট্যাফু হয় তাহলে তাকে বলা যেতে পারে কখনো ভাব কখনো আড়ি। কিন্তু আমরা আপাতত আড়ি নিয়েই কথা বললো, কিন্তু মূলত ভাবের গল্পই যেটুকুনি বুঝলাম। তো দুজনে কতখানি ইমোশনালি কানেক্টেড ছিল বলো তো গল্পটার সাথে? আমি তো গল্পটার মানে পরতে পরতে দেখলাম যে মানে যেরকমভাবে প্রত্যেকের কথা বলার ধরন মনে হয় যেন অনেকটাই বেশি ইমোশন হলো এই গল্পের সুতো। আই থিঙ্ক গল্পটাই খুব পার্সোনাল অ্যাঙ্গেলের থেকে আমরা ডেভেলপ করেছি, যার জন্যে অভিনয়ের থেকে বেশি যেটা কেমিস্ট্রি সবাই বলছে ওটা কিন্তু সত্যি সেরকম পার্সোনাল সম্পর্ক হয়ে উঠেছিল সবার শুটিংয়ের সময়। আর এই ছবিটা অ্যাকচুয়ালি আমরা বানিয়েছি প্রত্যেকটা পেরেন্টসদের জন্য। মানে এই ছবির থেকে আমাদের সবচেয়ে বড় প্রাপ্য এটাই হবে যদি বড়রা আমাদের আশীর্বাদ করে, আমাদের বাবা মা যারা ছোটোবেলা থেকে মানে জন্মের থেকে আমাদের সাথে থাকে, আমাদের জন্য সমস্ত ঝড়ঝাপটা সহ্য করে আর এত কষ্ট করে বড় করে। আই থিঙ্ক এই ছবিটা তাদের জন্য। আর অ্যাট দ্য সেম টাইম সন্তানরা যে বড় হয়ে মানে যে সবসময় সন্তানরা খারাপই হয় সেটা না, ভালো সম্পর্ক তো আমরা প্রচুর দেখি, যেখানে ছেলেরা মেয়েরা নিজের বাবা মার দায়িত্ব নিয়ে যতই হয়তো বাড়িতে ঝগড়া করছে কিন্তু অসুবিধায় পাশে আছে। আই থিঙ্ক এই ছবিটা ওদের সবার জন্য। তুমি তো মানে বলেছো যে এটা তোমার মা বাবার জন্য তোমার ডেডিকেশনে। না, আমাদের তরফ থেকে এটা বাবা মার জন্য ডেডিকেশন, আর শুধু আমাদের নয় প্রত্যেকটা বাবা মার জন্য একটা ডেডিকেশন। দেখো তুমি যেটা বলছিলে যে ইমোশনস, সম্পর্কে ইমোশন না থাকলে সম্পর্ক কিন্তু গড়ে ওঠা সম্ভব নয়। তো সেখানে যদি ইমোশনাল অ্যাঙ্গেল থাকে তখনই তুমি এই ধরনের একটা কন্টেন্ট স্ক্রিনে ফুটিয়ে তুলতে পারবে। যেটা এখনই বলছিল যে অফ স্ক্রিন কেমিস্ট্রি প্রত্যেকটা চরিত্রের মধ্যে এত সুন্দর ছিল, স্পেশালি মা ছেলের যে তুমি গল্পটা দেখবে বা বাবা ছেলের গল্প দেখবে আড়ির মাধ্যমে, সেখানে তুমি দেখবে যে তাদের অফ স্ক্রিন কেমিস্ট্রিও দারুণ, তার জন্যই তারা অনস্ক্রিন এত সুন্দরভাবে পোর্ট্রে করতে পেরেছে। তো এই ছবিটা মোর দেন শ্যুট করা বা ছবিতে বাকি ছবিতে আমরা যেরকমভাবে খুব প্র্যাকটিক্যাল ট্যাকটিক্যাল সেন্সে শ্যুট করি, এই ছবিটা কিন্তু কোথাও একটা খুব ইমোশনাল অ্যাঙ্গেল দিয়ে আমরা করেছি। মানে সব কিছু গুছিয়ে যেভাবে একটা ইমোশন আসা উচিত, যেখানে মা ছেলে আছে সেখানে ইমোশন হবেই, যেখানে সন্তান এবং বাবা মা রয়েছে সেখানে ইমোশন হবেই। সেই জায়গা থেকে আই থিঙ্ক ইটস আ ব্রাইট ইমোশনাল জার্নি। কেন সারাক্ষণ বাবাকে খুঁজতে থাকো? এবং আমি দেখছিলাম যে ট্রেলারটাতে খুব সারল্য আছে, মানে খুব মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে এরকম ডায়লগ। ভীষণ সিম্পল। সিম্পল এর জন্য, কারণ এই ছবিতে যেটা হয় না, বাস্তব জীবনে যদি আমার মা আমার সামনে কাঁদছে আমি কাঁদতে বাধ্য, ওটা আমার চেষ্টা করতে হবে না। তো এই ছবিতেও সেরকম হয়েছে যেখানে মৌসুমী চ্যাটার্জি যখন উনি কাঁদছেন আমার মায়ের ভূমিকায়, আমি এমনিই কাঁদছি বা আমি কাঁদলে উনি এমনিই কাঁদছেন। তো ওটা যে আমাদের আলাদা করে গ্লিসারিন নিয়ে পারফর্ম করতে হচ্ছে সেটা হয় ভেরি ন্যাচারাল, ইটস ভেরি ভেরি ন্যাচারাল। কষ্টটা আমরা শুটিং এর দৌড়ানি আমরা নিজেরা ফিল করতে পারছিলাম যে অপরজনের যে কষ্টটা হচ্ছে, যে কষ্টে সে কাঁদছে, সেই ফিলিংটা অটোমেটিক্যালি চলে আসছিল এই ছবিতে। জানি না কেন ওটা খুব ন্যাচারাল হয়ে গেছে। আসলে সম্পর্কগুলো তো এমনি সরলই হয়, আমরা জটিল করে তুলি। যদি আমরা জোর করে সম্পর্ক রাখার জন্য বা এফর্ট দিয়ে বাড়াবাড়ি যদি করি তখনই কিন্তু বিষয়টা জটিল হয়ে যায়। তুমি দেখবে যে কোনো ফ্যামিলিতে ক্রাইসিস হয়, যে কোনো ফ্যামিলিতে প্রবলেমস হয়, তখন গোটা পরিবার একসাথে দাঁড়িয়ে পড়ে সে প্রবলেমকে লড়াই করার জন্য। এগুলো তো খুব সিম্পল বিষয়, সেই সিম্পল জিনিসগুলো নিয়ে আমরা কথা বলি না কখনো। আমরা সবসময় কমপ্লিকেটেড জিনিসগুলো নিয়ে কথা বলি। একটা সিম্পল স্টোরি বলতে গেলে তুমি দেখবে যে সেখানে যত ইমোশন আছে তোমার জটিলতায় ততটা ইমোশন কোনোদিন তুমি খুঁজে পাবে না।
একটা কথা মনে পড়লো, আমার এক সিনিয়র আমাকে একবার বলেছিল, আমরা যখন কোনো ভালো জিনিস কিনি অন্য কাউকে দেখে, আমরা প্রথমে বলি কোত্থেকে কিনলি রে, আমরা একবারও বলি না যে এর দেখার চোখটা ভালো। তো ঠিক সেইভাবে আমি বলবো যে তোমরা যে গল্পটা সিলেক্ট করেছো সেটার জন্য তো তোমাদের তার আগে ডেফিনেটলি অনেকগুলো গল্প তোমাদের কাছে এসেছে, এটা বাঁচতে তোমাদের কতটা ব্রেনস্টর্ম করতে হয়েছে যে কী ধরনের গল্প নিয়ে এগোবো। এতক্ষণ তোমাদের দুটো প্রশ্নের উত্তরেই তোমরা বললে আমরা পজিটিভ অ্যাসপেক্টটা ধরেই এগোতে চেয়েছিলাম, তো এই বাছাই পর্বটা কতটা? এটা বাঁচতে হয়নি, যখন সেন্টিমেন্টাল রিলিজ হয়ে যায় তারপরে আমি রোজ আজকে গিয়ে বলেছি যে এবার কি আমরা এবার কোন গল্প দিয়ে শুরু করব আমাদের সেকেন্ড প্রোডাকশনটা। তো বেশ অনেকটা সময় নিত, বলছি ভাবছি, এখনও ভেবে উঠতে পারছি না, বেশ ফুটেজ খেয়ে একদিন সকালবেলা হঠাৎ করে এসে বলল যে মা ছেলের গল্প করব। আমি জানি সেটা কোন অ্যাঙ্গেল থেকেও আসে, বিকজ ওর জীবনে ওর মায়ের ভূমিকাটা সবচেয়ে প্রধান। এবং গল্পটা এবার কি হবে, সে গল্পটা যখন আসে আমাকে শোনায়, একটা ছোট্ট মূল ভাব যখন শুনিয়েছে, ডেফিনেটলি একটা প্রেমে পড়ে যাওয়ার মতন কন্টেন্ট। তার পরেরগুলো তো ইট হ্যাপেন্ড যে যখন আমরা গল্পটা শুনি আমাদের মনে হলো যে মায়ের চরিত্রে মৌসুমী চ্যাটার্জি বলাটা ভুল হবে, আমরা তাকে মৌ বলে ডাকি, তো মৌ ছাড়া এই চরিত্রে আর অন্য কেউ যায় না। খুব সিম্পল লাইন যেটা ছিল গল্পর, সেটা হচ্ছে যে বাঙালি মায়েরা না বাচ্চা যতই বড় হয়ে যাক তাদের হাত ছাড়তে রাজি হয় না, মানে তাদের জন্য কিন্তু কখনো বাচ্চা বড় হয় না, যে না ছেলে বড় হয়ে গেছে বা মেয়ে বড় হয়ে গেছে। আজকে 40 বছর বা 45 বছরও বাচ্চার বয়স হয়ে গেছে, মারা বলবে এই আমার জন্য তো এখনো ছোটই তুই। এই একটা বিষয় আছে বাঙালি মায়েদের মধ্যে, তো সেই লাইনটাকেই ধরেই আমরা এগিয়েছিলাম। আরেকটা জিনিস আমি দেখেছি যে বাঙালিদের মধ্যে এটা খুব হয়, মাদের দাপটটা বেশি হয়, যে বাচ্চার জন্য ঝামেলা করে নেবে, ঝগড়া করে নেবে অন্যদের সাথে। সো আমরা এটা চেয়েছিলাম যে এই চরিত্রটা, যেটা মৌসুমীদির চরিত্র, সেই চরিত্রটা এরকমই হবে যে ঠোঁট কাটা, মানে যার জন্যে মৌসুমীদিকে আমরা ভেবেছিলাম, যার কিন্তু এই ছবিতে উনিও বলেছেন, ওনার পরিবারও বলে যে ওনারও অভিনয় করতে হয়নি, ওনার মেয়ে ননস্টপ বলে গেছে আরে মা এটা তো তোমারই চরিত্র। মানে উনি যখন স্ক্রিপ্টটাও শুনেছেন উনি একবারেই হ্যাঁ করে দিয়েছেন। মানে আমাদেরকে অনেকেই জিজ্ঞেস করছে যে কীভাবে কনভিন্স করলে ওনাকে, বিকজ এর আগেও ওনাকে অনেকগুলো বাংলা সিনেমার অফার করা হয়েছে কিন্তু উনি রাজি হয়ে ওঠেননি। বাট এই সিনেমাটা কোথাও একটা ওনার মন ছুঁয়ে গেছে, মানে গল্পটা মন ছুঁয়ে গেছে, যার জন্য আমাদেরকে কনভিন্স আর করতে হয়নি। উনি নিজেই বলেছেন যে এই গল্পটা এতটাই সুন্দর যে আমি এই চরিত্রে পাঠ করতে চাই, এবং এক্স্যাক্টলি উনি কিন্তু ওই রকমই। তুমি যখন সিনেমাটা দেখবে তুমি বুঝতে পারবে যে মায়েরা যেরকম হয় বাঙালি মায়েরা আজকে, মানে এটা কিন্তু উনি আর্টিস্ট হিসেবে হ্যাঁ করেছেন সেটা আমরা বলবো না। একটা মা যদি এই গল্প শোনে সেই মা হ্যাঁই করবে, মানে ভালোই লাগবে, যে কোনো মা বা যে কোনো ছেলে বা মেয়ে যদি এই গল্প শোনে সে বলবে হ্যাঁ এটা আমার গল্প। তো ইয়াজের কাছে একটা পার্সোনাল প্রশ্নে আসি, সেটা হলো বলা হয় যে ছেলেরা নিজেদের স্ত্রীর মধ্যে মায়ের ছায়া দেখতে চায়, এবার সেটা তুমি আমাদের নুসরাতদির মধ্যে কিভাবে খুঁজে পাও? আমার মনে হয় যে একটা ছেলের জন্য তার প্রথম ভালোবাসা তার মা হয়, একটা মেয়ের জন্য তার প্রথম ভালোবাসা তার বাবা হয়। সেখান থেকে কিন্তু আমরা প্রথম সম্পর্ক কিভাবে এগোয় জীবনে সেটা আমরা সেইভাবে বুঝতে পারি। একটা ছেলের ফার্স্ট কেস কিন্তু ওর মাকে হয়, একটা মেয়ের ফার্স্ট কেস ওর বাবাকে হয়। সো কোথাও না কোথাও হ্যাঁ এই জিনিসটা, কারণ একটা টাইমের পরে বাবা মাকে হারানোর পরে আমরা পার্টনারের মধ্যে সেই যে ভয়েডটা আছে সেই ভয়েডটাকে মানে আমাদের পার্টনারের মাধ্যমেই খুঁজি। সেটা আমাদের জন্য লড়া বলো বা খাইয়ে দেওয়া বলো বা যত্ন বলো, এই জিনিসগুলোই কিন্তু আমরা একে অপরের মধ্যে ন্যাচারাল। তো ওইভাবে আমরা একে অপরের সাথে কথাও বলি, যেখানে আমি বলি মায়ের মতন কথা বলো না, বা ও আমাকে বলে বাবার মতন কথা বলো না। এটা খুব রেগুলার আমাদের মধ্যে হয়। সো কোথাও না কোথাও এই ছবিটার মাধ্যমে আমরা এটাই বলছি সবাইকে যে গার্লফ্রেন্ডকে, বউকে তো আমরা টাইম টু টাইম আমরা চুমুও খাই, জড়িয়েও ধরি। শেষবার মাকে কখন চুমু খেয়েছিলাম বা মাকে কখন জড়িয়ে ধরেছিলাম?
তুমি যদি নিজেই বলো এই যে তোমার মধ্যে মাকে খুঁজে পাওয়াটা, এবং তোমাকে যেটুকুনি আমরা চিনেছি তুমি যেরকম স্ট্রংলি তোমার ফার্মলি তোমার কোনো স্টেটমেন্ট দিতে পারো, ঠিক সেরকম আদরে যত্নে আগলেও রাখতে পারো। সেটা তোমার কাস্ট অ্যান্ড ক্রিউ হতে পারে। আমরা স্বাভাবিক নয়, আমার মনে হয় মেয়ে হিসেবে এটা তো আমাদের কর্তব্য যে আগলে রাখাটা, মানে মায়েরা কিন্তু সবসময় আগলে রাখে, এবং সেটা প্রত্যেকটা মহিলার ক্ষেত্রেই কিন্তু একই আছে, আলাদা কিছুই নয়। তো অ্যাবনর্মাল কোনো বিষয় না, আমি এমন কিছুই করি না যেটা আমার করার কথা নয়। তো ডেফিনেটলি সংসার আগলে রাখা বা নিজের সন্তানকে আগলে রাখা বা পরিবারের সকলের ভালো মন্দ বোঝা, এটা তো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। সেই রকমই জায়গা থেকে যখন তুমি জিজ্ঞেস করো, যেটা ইয়া শিক্ষণই বললো যে একটা মায়ের কাজ হয় নার্চার করা, তো সেই নার্চারিংটা কিন্তু আমরা একে অপরকে করে থাকি। এবার আজকে যদি আমার মনে হয় মেয়েদের জন্য বাবা খুব ইম্পর্টেন্ট, তাদের ফার্স্ট হিরো, আজকে যদি আমার মনে হয় যে আমার বাবা থাকলে এটা করতো, সেটা কিন্তু আমি ইয়াশকে বলি যে তুমি এটা কিন্তু বাবার মতো করে ফেললে। হ্যাঁ, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটাও আছে যে আজকে ওর বাবার জায়গা বা আমার মায়ের জায়গা, এটা যে কোনো কারোরই জীবনে সেই জায়গাটা কেউ নিতে পারে না। মানে এটা হতে পারে যে আমি আমার মানে বউ স্ত্রীর সাথে বা স্বামীর সাথে আমরা এটা শেয়ার করছি বা ডিসকাস করছি, কারণ একটা সময়ের পর না জীবনে এটা হয় যে বাবা মা যতদিন থাকে মনে হয় মাথার উপর একটা ছাতা আছে, যে কিছু ঝড় এলো, বৃষ্টি এলো, ওই ছাতাটা পুরো জিনিসটা ওজনটা ভারটা নিয়ে নেয়। এনাদের হারানোর পর মনে হয় যে এবার কার কোলে মাথা রেখে কাঁদবো, এবার কোথায় লুকোবো। হয়তো আমরা সবাই ক্যামেরার সামনে ওই একটা স্ট্রং ফেস নিয়ে আসি যে না সব করে নেবো। আসলে যেহেতু বাচ্চাতে ছোটবেলা থেকে বাচ্চার অভ্যেস থাকে যে আজকে আমাদের জীবনে যে কোনো জিনিস উপর নিচ হলে না মায়ের কোল চাই, মুখ লুকিয়ে মায়ের আঁচলের মধ্যে লুকিয়ে যদি একটু কাঁদতে পারি বা বাবার বুকে মাথা রেখে যদি একটু কাঁদতে পারি, সেই জায়গা থেকে বোঝানোর চেষ্টা করছে যে বাবা মার জায়গাটা কারোরই নেওয়া মানে সেটা অসম্ভব। মানে সেই ঋণটা আমরা যাই করে দিই না কেন, সেই ঋণ, তাদের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো। কিন্তু বয়সের সাথে সাথে আমরা তো কোথাও না কোথাও ওই আমরা বড় হয়ে গেছি, এখন আর এটা করা যায় না, এটা ভেবেই অনেক কিছু করি না। এটা ছোটবেলা খুব মনে হতো যে বড় হলে খুব ভালো লাগবে, কিন্তু বিশ্বাস করো ওই জিনিসটা না, মানে যতক্ষণ মাথার উপরে এটা থাকে না যে না আমাদের বড়রা আছে, ওটা সামলে নেবে। বড় হওয়াটা খুব ইন্টারেস্টিং বিষয় না, আমার এটা পার্সোনালি অ্যাডাল্টিং ইজ পেইনফুল সামটাইমস, পেইনফুল, হ্যাঁ, বিকজ তোমার সবাইকে সামলাতে হয়, তোমার সবাইকে আদর করতে হয়। ছোটদের জন্য বড়রা আছে, বড় হয়ে গেলে বড়দের জন্য কিন্তু আর বড়রা সেরকম ভাবে থাকে না, বড়দেরকে বড় সাজতে হয়, সেই জায়গাটা একটুই ডিফিকাল্ট হয়। এবার একটা খুব পার্সোনাল জায়গা থেকে একটা প্রশ্ন, আমার ব্যক্তিগত, ইউ নো দ্য রিজন, লেটস নট টক অ্যাবাউট ইট। সেটা হলো যে সময় নুসরাত জাহান মাতৃত্ব এই পুরো ব্যাপারটার ভেতর দিয়ে যাচ্ছিল, সেই সময় তার উপর প্রচুর কাটাছেঁড়া বিশ্লেষণ সমস্তটা হয়েছে, এবং মানে যারা, এবং এটা আমরা সবাই জানি যে মাতৃত্ব জায়গাটাই এমন একটা সময়, সেই সময় শুধু নুসরাত জাহান ওয়াজ নট অ্যাটাকড, মানে তার সঙ্গে আরেকজন ছিল। সেই সময়টা তুমি কতটা নুসরাত জাহানের বাবা মা দুটোই হয়ে উঠেছিলে, কারণ তোমার ওপরেই সব থেকে স্ট্রংলি ভরসা করা যায়, মানে যেত সেই সময়? না, আমার মাইন্ডসেটটা কিন্তু বাবা বা মা হয়ে ওঠার ছিল না। আমার মনে হয় নিজের চরিত্রটা কারেক্টলি প্লে করেছে, মানে হচ্ছিল যে একটা রোল আমি করছি সেটাই যদি সঠিকভাবে করি ওটাই যথেষ্ট। মাল্টি ক্যারেক্টার্স কি করে পারফর্ম করব, অত ভালো অভিনেতা আমি নয়। কি করেছি বা না করেছি সেটা কিন্তু ঠিকঠাকভাবে আমারও মনে নেই, কিন্তু আই থিংক তোমরা তো খুব টাফ একটা ফেজ দিয়ে গেছিলে, মানে অফ কোর্স হ্যাঁ টাফ একটা ফেজ ডেফিনেটলি ছিল, বাট আই থিঙ্ক দ্য ফেজ ইজ ওভার। তো বারে বারে টাফ ফেজকে রিভিজিট করলে যে নতুন কোনো জিনিস সেখান থেকে শিখতে পারবো তা নয়, আমার মনে হয় যেটা আগামী দিনে যেটা পজিটিভ সেটার উপরে ফোকাস করাটা মাচ বেটার। তাহলে তোমরা যেভাবে গল্প নির্বাচন করছো, সেটা তো আমার মনে হয় তোমরা সব ধরনের গল্পই ট্রাই করার চেষ্টা করছো। অফকোর্স সেটাই তো করা উচিত। একটা সংস্থা হিসেবে আমার মনে হয় আমাদেরকে অডিয়েন্সকে সেই ভ্যারাইটি দেওয়াটা আমাদের কর্তব্য, ভালো গল্প দেওয়াটা আমাদের কর্তব্য। আমরা তো জাস্ট 2 ফিল্মস ওল্ড, প্রথম সিনেমাটা একটা ফ্লেভারের আমরা দিয়েছি এবং এই সিনেমাটা খুব ইমোশনাল অ্যাঙ্গেল থেকে আসছে, এবার বাকিটা অডিয়েন্সের উপরে। নেক্সটটা ডেফিনেটলি চেষ্টা করব যে আরও অন্য রকম, অন্য একটা গল্প, অন্য একটা ফ্লেভার নিয়ে আসার।
তবে এই সময় দাঁড়িয়ে আমরা অনেক কিছু নিয়ে কথা বলছি, কিন্তু পৃথিবীটা তো খুব অশান্ত এই সময়। তোমরা চিরকাল অশান্ত হয়েছিল, মানে চারপাশটা খুললেই যে একটা ম্যাসিভ যুদ্ধ চলছে চারপাশে সমস্ত কিছু মিলিয়ে, সেই সময় দাঁড়িয়ে এরকম একটা সুন্দর একটা নিখাত মানে মেসেজ দেওয়ার তোমরা চেষ্টা করছো, যে জিনিসটা খুব স্বাভাবিক, যেটা ভেতর থেকে আসার কথা, সেটা কতটা মানে তো মানে এটা কোন ভাবনা থেকে আসা যে আমরা খুব জটিল কিছুর মধ্যে বলবো না, আমরা খুব সরল কিছু বলবো, যেটা হওয়া উচিত, যেটাই বাস্তব। জটিল এখনো নিজেরাই হয়নি অতটা, যার জন্য জটিল গল্প খুব একটা বলতে পারি না আর বুঝতেও পারি না। আর কিন্তু হ্যাঁ, রিলেটেবিলিটি ফ্যাক্টরটা ছবিটার মধ্যে সেইটাই নিয়ে আসছি। একটা যে খুব স্ট্রং মেসেজ দিতে চাইছি সোসাইটিকে সেটা নয়, কিন্তু জানার বিষয়গুলোই বলছি। আজকে আমরা কাজের মধ্যে ব্যস্ত থাকি, তার মধ্যে যদি মা ফোন করলো তো ফোন তুলে বলি হ্যাঁ বলো, এখন কথা বলতে পারছি না, ব্যস্ত আছি, পরে ফোন করছি। এটা কিন্তু ইচ্ছে করে করা না, এটা অনেকেই করে থাকে, ভীষণই আনইনটেনশনাল, কিন্তু ওই জায়গা থেকে আসে যে বাবা মা তো তারা তো বুঝবে, একটা মানে আনইনটেনশনালি একটা পাঞ্চিং ব্যাগ বানিয়ে ফেলি। কিন্তু এই ছবিটা হয়তো একটু হলেও ভাবাবে যে না, এটা না ভুল করলাম, মার সাথে এইভাবে কথা বলা উচিত হয়নি। এটা কিন্তু ইচ্ছা করে করছি বা মাকে ছোট করছি বা বাবাকে ছোট করছি সেটা নয়, কিন্তু মায়ের সাথেই বেশি করে ছেলেরা এরকম। ভালোবাসাটাও প্রচুর আছে, কিন্তু তাদেরকে গ্রান্টেড না নেওয়া আর একটু ফোকাস করা সম্পর্কগুলোতে, মানে কিছু মানে অল্প সময়ের জন্য হলে যখন সিনেমা হলে বসে সিনেমা দেখবে, আমার মনে হয় যে কিছু কিছু সিন যে মা ঠিক নিজের সন্তানের দিকে তাকাবে এবং সন্তান ঠিক নিজের মায়ের দিকে তাকাবে, চোখে চোখ পড়লে সেই ইমোশনটা ঠিক আবার স্পার্ক করবে, সেটাই হচ্ছে এই মানে মেন ইন্টেনশন বা মেন উদ্দেশ্য এই সিনেমাটা বানানোর পেছনে, যাতে ওই বন্ডটা আবার স্পার্ক হয় এবং দে ক্যান লিভ দ্য লাভ দ্যাট ইজ বিটুইন প্যারেন্ট অ্যান্ড আ চাইল্ড। মানে ওই আড়ির মাধ্যমেই ভাবটা হতে চলেছে আরো একবার নতুন করে, মানে ভাব না থাকলে আড়ি হয় না, এবং আড়ি না হলে কিন্তু ভাবের যে মেন মানে ভাবের যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স সেটা বোঝা যায় না। তো আড়ি এবং ভাব কিন্তু আমাদের গোটা জীবন জুড়ে কিন্তু সেটা লেগে থাকে। আচ্ছা, ঈশানের সঙ্গে তোমরা আড়ি ভাব এটা করো যে আমি ও করে কিপটেমের জন্য আড়ি করেছো? কিপটামোর জন্য কারোর সাথে আড়ি করিনি, কিন্তু এর আগেও যখন আমি আর নুসরাত মানে তখন কাজ করতাম, হয়তো সম্পর্কতে ছিলাম না, তখন এরকম বন্ধু বান্ধবদের আমরাও দেখেছি যারা কিপটে, কিন্তু আমাদের দুজনের মধ্যে এটা ছিল যে না, আমরা সামলে নিতাম বিষয়টা। হয়তো না, তখন কিন্তু আমরা একসাথে নেই, আমরা কিন্তু জাস্ট কলিগস, কোথাও সামলে নিত, কোথাও আমি। হ্যাঁ, আই ডোন্ট নো, একটা আনক্যানি কোড ছিল যেটাতে বুঝতে পারতাম যে এবারটা তুমি এবারটা আমি, ওইভাবে ম্যানেজ দিয়ে দিতাম আমি। আচ্ছা, অতিরিক্ত সুগার কোটেড কথাবার্তার জন্য আড়ি নয়, অ্যাভয়েড করা যায়। আড়ি নয়, আড়িটা তো একদমই কথা বলা হবে না, কিন্তু অ্যাভয়েড করা যায়। আমি তো চিনি এমনি খাই না। আচ্ছা, যাকে দেখে বুঝতে পারো যে তোমার সামনে এক, তোমার পেছনে একদম আলাদা। 90% লোকেরা, 90% আমরা যেখানে যে ইন্ডাস্ট্রিতে কাজ করি বা যে সমাজে বাস করি, এই সমাজে বাস করি, আই থিঙ্ক এরকম অনেক মানুষই পাবে, অধিকাংশ মানুষ পাবে, কিন্তু সবার সাথে যদি আড়ি করে নিই তাহলে আর সোশ্যাল বিং হয়ে উঠতে পারবো না। আচ্ছা, না, আড়ি যদি মূল ভাবটা আমি তোমাকে বোঝাই, বিষয়টা আড়ি কিন্তু আমরা তাদের সাথেই করি যাদের প্রতি আমাদের মনে খুব স্ট্রং ফিলিংস থাকতে হবে। এক্সপেকটেশন যখন পুরো হয় না তখন আমরা আড়ি করি। যাদের থেকে খুব একটা বেশি আমার এক্সপেকটেশনই নেই বা ওরকম সম্পর্কই নেই, তার সাথে আড়ি বা ভাব যাই আসে না আমার। তো এই ভালোবাসায় দর্শকদের জন্য যদি একটু আড়ির মেসেজ দিয়ে দাও, আড়াআড়ি হোক সোজাসুজি হোক, যেন আড়ি দেখতে চলে আসে। আড়াআড়ি হোক বা সোজাসুজি হোক, যেভাবেই হোক, একবার এই সিনেমা হলে গিয়ে আড়িটা দেখুন। খুব সরল একটা গল্প, খুব ভালোবাসার গল্প, আপনাদের খুব ভালো লাগবে। বলো তাদেরকে তো ভালো, বা তুমি বলেই দিয়েছো, 25শে এপ্রিল রিলিজ হচ্ছে আড়ি। আর ছবিতে আমরা তো আছি, তার সাথে মৌসুমী চ্যাটার্জি আছে, অনেক বছর পরে উনি বাংলা জগতে ফিরছেন। তো ছবিটা দেখবেন অবশ্যই, আর নিজের মা বাবাকে নিয়ে যাবেন। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।